প্রজননতন্ত্র। প্রজননতন্ত্র, তন্ত্র মানে হলো সিস্টেম। তো এই রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে মেল, পুরুষদের জন্য আছে, আর একটা আছে হলো ফিমেল। তো মেল ফিমেল। মেল এরা সরবরাহ করে হলো স্পার্ম, শুক্রাণু, আর মহিলারা যেটা দেয় সেটা হলো ওভাম, এটা হলো ডিম্বাণু। একটা মানুষ তৈরি হতে স্পার্ম লাগবে, ওভাম লাগবে। তো দুই রকমের পুরুষ মহিলা, এদের একটা সিস্টেম আছে পুরুষদের কীভাবে শুক্রাণু তৈরি হয়, বের হয়। আবার ফিমেলদের ওভারি থেকে ওভাম বের হয়, ওভামের সাথে স্পার্ম মিলিত হয়, বাচ্চা তৈরি হয়। তাহলে এই যে একটা সিস্টেম মানুষ তৈরির, বা মানুষ কেন, যে কোনো প্রাণী একই রিপ্রোডাক্টিভ সিস্টেম, প্রজননতন্ত্র। মানে পরবর্তী জেনারেশন পৃথিবীতে কিভাবে বেঁচে থাকবে, কিভাবে বংশ বৃদ্ধি হবে, এই সিস্টেমটার নামই হলো রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে আমরা প্রথমে পুরুষ শুরু করে দেই। পুরুষ প্রজননতন্ত্র, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আচ্ছা, এখন আমরা মেল দিয়ে শুরু করব। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কিছু আছে বাহিরে আছে, আর কিছু আছে ভেতরে। বাহিরেরটার নাম হইল এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ সিস্টেম, আর এটা হলো ইন্টারনাল, ভেতরে যেটা থাকে, ইন্টারনাল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে আমরা মেল শুরু করলাম। মেলের বাহিরে থাকবে কিছু, ভেতরে থাকবে কিছু। তাহলে বাহিরে যেটা থাকে সেটা হলো পেনিস, এটাকে বাংলায় আমরা লিঙ্গ বলি। পেনিস থাকে, আর হলো স্ক্রোটাম। স্ক্রোটাম হলো থলে, সেটা কি থলে? অন্ডথলে। এই যে অন্ডকোষ, অন্ডথলে। থলে মানে ব্যাগ। তাহলে যেটা বাইরে থেকে দেখা যায় এটা হলো এক্সটার্নাল, আর ইন্টারনাল যেটা, সেটা হলো টেস্টিজ। তারপরে আছে প্রোস্টেট গ্ল্যান্ড, প্রোস্টেট গ্ল্যান্ড। তারপরে আছে সেমিনাল ভেসিকেল। এই কটা জিনিস ভিতরে থাকে লুকানো, আমরা যেটা বাইরে থেকে দেখি না, সেটাই হলো ইন্টারনাল। অন্ডকোষটা থলের ভেতরে আছে, আমরা দেখি না, ইন্টারনাল। প্রোস্টেট একটা গ্ল্যান্ড আছে, তারপরে সেমিনাল ভেসিকেল আছে। সবারই একটা কাজ আছে। প্রোস্টেট গ্ল্যান্ডের এক ধরনের কাজ, সেমিনাল ভেসিকেল, টেস্টিজ, তারপরে পেনিস, স্ক্রোটাম। এতগুলো জিনিস নিয়ে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আচ্ছা, তারপরে এখন আসেন পেনিস শুরু করি আমরা। সেমিনাল, SEMINAL, সেমিনাল ভেসিকল, VESICLE, ভেসিকল, সেমিনাল ভেসিকল। আচ্ছা, এখন এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো এখানে পুরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দেখানো হয়েছে। দেখেন, টেস্টিজ,
এটা পেনিস। এই যে এখানে ভাঁজ ডিফারেন্স আছে, একটা ভাঁজ ডিফারেন্স। তারপরে আছে দেখেন সেমিনাল ভেসিকেল, এই যে যেটা উপরে সেমিনাল ভেসিকেল। তারপরে এখানে আছে রুট অফ দ্য পেনিস। তারপরে আছে বডি বা দেহ। আর একটা হলো গ্ল্যান্স পেনিস। পেনিসের আবার 3টা অংশ আছে। এই যে পেনিসের ছবিটা আছে, পেনিসের ছবি দিকে আমরা সামনে দেখি একটা অংশ, ওটা পেনিসের মাথা, এটাকে বলে গ্ল্যান্স। গ্ল্যান্স পেনিস, পেনিসের শেষ ভাগ। তারপরে হলো বডি, এটা হলো শরীর। মূল পেনিস হলো এইটা, বডিটা। আর এই বডিটা যেটার সাথে লাগানো আছে সেটা হলো রুট। রুট অফ দ্য পেনিস, বডি অফ দ্য পেনিস, হেড অফ দ্য পেনিস, এটার নাম গ্ল্যান্স পেনিস। তাহলে পেনিসের 3টা অংশ। পেনিসের কাজ কি দেখেন নিচে, এই যে নিচেটুকু পেনিসের কাজ। এটি সঙ্গমের প্রধান অঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। সঙ্গম সেক্সুয়াল ইউনিয়ন, যৌন মিলন। যৌন মিলনে এই অঙ্গ ছাড়া হবে না। পেনিস, পেনিস ছাড়া শুক্রাণু ওভারিতে পৌঁছানোর কোনো ব্যবস্থা নাই, পেনিস থাকতেই হবে। এটা হলো পুরুষদের একটা যৌন অঙ্গ, প্রধান যৌন অঙ্গ। প্রস্রাবের সময় মূত্র নিষ্কাশিত হয়, তাহলে এই পেনিস দিয়ে শুক্রও যেরকম বের হয়, আবার প্রতিদিন আমরা যে প্রস্রাব করি প্রস্রাব বের হয়। সঙ্গমের সময় বীর্যপাত ঘটায়। লাস্ট মুহূর্তে ক্লাইম্যাক্স, চরম উত্তেজনায় শেষে শুক্রাণু বের হয়, বীর্যপাত। হ্যাঁ, এটা হলো বীর্যপাত ঘটায়। ওই বীর্যের ভিতরে থাকে এই থাকে কোষগুলো থাকে, যে কোষগুলো বাচ্চা তৈরি করবে। হ্যাঁ, ক্ষেপণ নালী, ইজাকিউলেটরি ডাক্ট। আর একটা ডাক্ট থাকে, ডাক্ট মানে নল। পরে পৃষ্ঠায় যান, 82 পৃষ্ঠায়। ইজাকিউলেটরি ডাক্ট। ইজাকিউলেশন মানে প্রক্ষেপণ, নিক্ষেপ করা। নিক্ষেপ করা মানে বীর্য নিক্ষেপ করা। শুক্রাণু, স্পার্মেটোজোয়া, সেটা নিক্ষেপ করার যে নল, ওইটাকে বলে ইজাকিউলেটরি ডাক্ট। তারপরে শুক্রাণু সহ বীর্যকে মূত্রনালীতে পৌঁছে দেয় এই ইজাকুলেটরি ডাক্ট। প্রোস্টেট গ্ল্যান্ড কোনটা দেখেন, এটি মূত্রাশয়ের নিচের দিকে অবস্থিত। ওই যে ইউরিনারি ব্লাডার, তার নিচে এটা বসানো থাকে। এর মধ্য দিয়ে মূত্রনালী পেনিসে প্রবেশ করে। এই গ্রন্থি থেকে নিঃসৃত প্রোস্টেটিক রস, বীর্য রস ও শুক্রাণু একত্রিত হয়ে বীর্য তৈরি করে, সিমেন। বীর্যকে আমাদের মেডিকেলের ভাষায় সিমেন বলা হয়, সিমেন। সিমেনের কি কাজ? এর থেকে নিঃসৃত রস বীর্য রসের পরিমাণ বাড়িয়ে দেয়, শুক্রাণুকে পুষ্টি সরবরাহ করে। এই যে শুক্রাণুটা অন্ডকোষ থেকে বের হবে, তার খাদ্যের দরকার হবে, এনার্জির দরকার হবে। সেই এনার্জিটা এই রস থেকে, নিঃসৃত রস থেকে এনার্জি পাবে। তাহলে দুটো কাজ, বীর্য রসের পরিমাণ বাড়িয়ে দেয়। লম্ফমান পানি, এটাকে কোরআন শরীফে যেটা বলে লম্ফমান পানি। আমি মানুষকে সৃষ্টি করেছি প্রক্ষিপ্ত তরল পদার্থ থেকে। কোরআনের ভাষা এরকম। প্রক্ষিপ্ত মানে কি? নিক্ষিপ্ত হয়, নিক্ষেপ করা হয় তরল পদার্থ থেকে। সূরা তরিকের মধ্যে আল্লাহ এটা বলছে। আচ্ছা, এখন আসেন স্ত্রী প্রজননতন্ত্র, ফিমেল। ছবিতে সব দেখানো হয়েছে, এখানে দেখেন ছবির মধ্যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। কি বলা হলো? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দুই ভাগে, আগের মতো। পুরুষদের যেরকম বাইরেও থাকে ভিতরেও থাকে, তো মহিলাদের, ফিমেলদের ওই রকম বাইরেও কিছু আছে ভেতরেও কিছু আছে। বাইরেরটা হলো এক্সটার্নাল জেনিটাল অর্গ্যান। এক্সটার্নাল মানে বহিস্থ, বাহিরে। আর একটা হলো ইন্টারনাল জেনিটাল অর্গ্যান। বাইরে কি কি থাকে দেখেন, 6টা জিনিস থাকে বাইরে।
ল্যাবিয়া মেজোরা, ওই যে দুটো ঠোঁটের মতো আসে দুই পাশে, চওড়া ঠোঁট, বড় ঠোঁট দুটো, ওইটার নাম হলো ল্যাবিয়া। ল্যাবিয়াম এক বচনে, আর ল্যাবিয়া বহু বচন। ল্যাবিয়া মেজোরা, মেজোরা মানে বড়, আর পরেরটা ছোট যে দুটো তার নাম হলো ল্যাবিয়া মাইনোরা। মেজোরা মাইনোরা, মাইনর মানে ছোট। হ্যাঁ বসুন। ল্যাবিয়া মেজোরা, ল্যাবিয়া মাইনোরা। তারপরে থাকে ভগাঙ্কুর, ক্লাইটোরিস। এই যে এইটা দেখেন ক্লাইটোরিস, একদম উপরিভাগে, ছিদ্রের উপরিভাগে ক্লাইটোরিস, এটাকে বলা হয় ফিমেল পেনিস। হ্যাঁ বসুন। ফিমেলদের তো কোনো আলাদা পেনিস নাই, কিন্তু এই যে ক্লাইটোরিসটা, এইটাই হলো ফিমেলদের পেনিস বলা হয়। ক্লাইটোরিস এটা হাইলি সেন্সিটিভ, অত্যন্ত স্পর্শকাতর। যৌন মিলনের সময় এটাকে উত্তেজিত করলে নারীদের অর্গাজম খুব তাড়াতাড়ি হয়, চরম তৃপ্তি তাড়াতাড়ি হয়। এই ক্লাইটোরিসকে যদি স্টিমুলেশন দেওয়া হয়, নাড়াচাড়া দেওয়া হয়, তাহলে আমরা জানলাম ক্লাইটোরিস হলো বাংলায় ভগাঙ্কুর। যোনিমুখ, যোনি মানে ভেজাইনা, মুখ মানে ওপেনিং। যোনিমুখ মানে ওপেনিং। এই দেখেন এখানে এই যে এই অংশটা, যে কালো অংশটা দেখা যাচ্ছে, এটাই হলো যোনিমুখ। হ্যাঁ, ভেজাইনাতে প্রবেশের পথ, প্রথম পথ, ভেজাইনাল অরিফিস। তারপরে থাকে মন্স পিউবিস। তারপরে হলো মূত্রনালীর ছিদ্র, ইউরেথ্রাল অরিফিস। পেশাবের ছিদ্রটাও এই উপরের দিকে থাকে। ওই যে ক্লাইটোরিস তার একটু নিচে। পেশাব করার জন্য নল দিতে হয় অনেক সময়, সিজার করার আগে পেশাব করাই নিতে হয় নল দিয়ে, এই নলটা পরানো হয়। এই যে ক্লাইটোরিস তার একটু নিচে ছিদ্র আছে, পেশাব বের হওয়ার ছিদ্র, এটার নাম হলো ইউরেথ্রাল অরিফিস। অরিফিস মানে ছিদ্র। এখন আসেন এগুলো বিস্তারিত ব্যাখ্যা। ল্যাবিয়া মেজোরা, মিলাইতেছে সব, পাইছেন বই? ল্যাবিয়া মেজোরা, ল্যাবিয়া মানে ঠোঁট, মেজোরা মানে বড়, বড় ঠোঁট। হ্যাঁ, মহিলাদের বাইরের যে যৌনাঙ্গটা সেটা ঠোঁটের মতো, বাইরে বড় বড় দুটো ঠোঁটের মতো, এই দুটোকে বলা হবে ল্যাবিয়া মেজোরা। যে দুটি মাংসল ঠোঁটের ন্যায় নরম অঙ্গ যোনিমুখ ও প্রস্রাবের নালীমুখকে ঢেকে রাখে তাকে ল্যাবিয়া মেজোরা বলে। বোঝা গেল? এই দুটো হলো ভ্যাজানার যে অরিফিসটাকে একটা ঢাকনি দিয়ে রাখে, ঢাকনা। ল্যাবিয়া মেজোরা হলো একটা ঢাকনা। আচ্ছা, এর কাজ এটি এর আভ্যন্তরীণ অঙ্গসমূহকে ঢেকে রাখে ও রক্ষা করে। এটা হলো গেট, গেটের দরজা। ল্যাবিয়া মেজোরাটা হলো গেটের দরজা। ল্যাবিয়া মাইনোরা, ল্যাবিয়া মেজোরার ভিতরের দিকে গোলাপি রঙের মাংসল অংশকে ল্যাবিয়া মাইনোরা বলে। এটি মিউকাস মেমব্রেন দ্বারা আবৃত থাকে। তাহলে চামড়া দ্বারা হইল ল্যাবিয়া মেজোরা তৈরি। এটা হলো একটা ঢাকনি। হ্যাঁ, দুই পাশ থেকে দুটো ঠোঁট এসে এই জায়গাটাকে ঢেকে রাখলো, আবৃত করে রাখলো। আর মাইনোরা হলো এটার ভিতরের অংশ, ছোট ছোট দুটো ঠোঁট, যেটা মিউকাস মেমব্রেন দ্বারা গঠিত। ওখানে চামড়া নয়, মিউকাস মেমব্রেন। এটার কি কাজ? ল্যাবিয়া মাইনোরা এটি আভ্যন্তরীণ অঙ্গসমূহকে ঢেকে রাখে ও রক্ষা করে। দুটোর একই কাজ। ল্যাবিয়া মেজোরা হলো চামড়ার তৈরি, আর ল্যাবিয়া মাইনোরা হলো মিউকাস মেমব্রেনের তৈরি। দুটোর একই কাজ। প্রথমে হলো ছোটোটা ঢেকে রাখে, দুই পাশ থেকে এসে তার উপর দিয়ে আবার বড় চামড়ার ঢাকনিটা ঢেকে দেয়। ল্যাবিয়া মাইনোরা। ভগাঙ্কুর আসেন, ভগাঙ্কুস, এটাকে বলা হয় ক্লাইটোরিস। এটার আর একটা নাম হলো ফিমেল পেনিস, মহিলাদের পেনিস। এটা আফ্রিকা মহাদেশে মেয়েদেরকে মুসলমানি করানো হয়, মেয়েদেরকে। তার মানে তাদের এই ক্লাইটোরিস কেটে দেওয়া হয়। ক্লাইটোরিস হলো হাইলি সেন্সিটিভ, অত্যন্ত স্পর্শকাতর। ওইখানে স্পর্শ করে নাড়াচাড়া দিলে মেয়েরা কামাতুর হয়ে ওঠে, সেক্স করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে, এতটা সেন্সিটিভ।
অর্থাৎ যৌন যন্ত্রের যতগুলো নার্ভ, সবগুলো নার্ভের এন্ডিং এখানে এসে ফিনিশিং দেয় এবং অলওয়েজ ওপেন থাকে এবং খুব সেন্সিটিভ জায়গা ক্লাইটোরিস। লেবিয়া মাইনরার উপরের দিকে সংযোগস্থলে ছোট উঁচু মাংসপিণ্ডের ন্যায় অংশকে বগাঙ্কুর বা ক্লাইটোরিস বলা হয়। এটি মহিলাদের দেহের সবচেয়ে বেশি অনুভূতিশীল অঙ্গ। এই অর্থটা বুঝলেন? অনুভূতিশীল, স্পর্শকাতর, টাচ করলে ওরা অস্থির হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। এটি স্পর্শ করা মাত্র নারী কামোদ্দীপ্ত হয়ে ওঠে। তাহলে যৌন মিলনের আগে দুধ পাঠাইতে বলা হয়েছে হাদিসে, বুঝছেন? দুধ পাঠানো মানে কি? হ্যাঁ, দুধ পাঠানো মানে হলো তাকে আগে জাগ্রত করা। হ্যাঁ, হঠাৎ করে তার সাথে যদি সঙ্গম করা হয় তাহলে সে ব্যথা পেতে পারে, সে তো রেডি না, তার অঙ্গ প্রত্যঙ্গ রেডি হয় নাই। এই জন্য ইসলামও বলেছে, রসুল হাদিসে বলেছেন যে যৌন মিলনের আগে তোমরা দুধ পাঠাও। দুধ মানে হইলো এই ক্লাইটোরিসকে নাড়াচাড়া দিলে তার ব্রেনের মধ্যে তথ্য যায় যে তোমার সাথে যৌন মিলনের জন্য কেউ আগ্রহ প্রকাশ করছে, তুমি রেডি হও। তখন যৌনাঙ্গর ভিতরে যৌন রস বের হয়। যৌন রস বের হলে ভ্যাজাইনা এগুলো সব পিচ্ছিল হয়ে যায়। পিচ্ছিল হলে তখন যৌন মিলনের তৃপ্তিটা পরিপূর্ণভাবে পাওয়া যায়। পার্টনার দুজনেই এই যৌন মিলনের আস্বাদন ভোগ করতে পারে। তাহলে বোঝা গেল এই ক্লাইটোরিসের কী কাজ। এটার নাম হলো ফিমেল পেনিস। বুঝতে হবে, পেনিস হলো যৌন মিলনের প্রধান অঙ্গ, আর ফিমেলদের হলো সেটা ক্লাইটোরিস। এর কাজ, এটি যৌন মিলনকে আনন্দ ঘন করে তোলে। আনন্দ ঘন, ক্লাইম্যাক্স, চরম উত্তেজনা, চরম উদ্দীপনা, হ্যাঁ, চরম সীমায় পৌঁছানো, ক্লাইম্যাক্স বলা হয়। যৌন মিলনের লাস্ট মুহূর্তে নার্ভ থেকে এক ধরনের সিক্রেশন বের হয় এবং যৌন মিলন ক্রিয়াটা কমপ্লিট হয়। এই যে মুহূর্তটা, লাস্টের মুহূর্ত, এইটাকে বলা হয় ক্লাইম্যাক্স। এবং তখন একটা আনন্দ ঘন অনুভূতি পার্টনাররা পেয়ে যায়। মেলে হলো ইজাকুলেশন, বীর্য নিক্ষেপ করার পরে পরিপূর্ণ তৃপ্তি আসে। আর ফিমেলদের হলো এই ক্লাইটোরিস যখন উদ্দীপ্ত হয় তখন উদ্দীপ্ত হতে হতে ব্রেনে খবর যায়, ব্রেন থেকে আবার ওই যৌনাঙ্গে খবর পাঠাইলে তখন চরম তৃপ্তি লাভ করে। এইভাবে বাচ্চা হওয়া একটা দারুণ দায়িত্বপূর্ণ কাজ। কি বলেন? বাচ্চা কি দায়িত্বপূর্ণ কাজ না? আর বাচ্চা হওয়ার মেথডই তো এইটা, যৌন মিলন, রিপ্রোডাকশন। তো যৌন মিলনের আগে আল্লাহ তাআলা তাকে একটা চরম তৃপ্তি দিয়ে থাকে। কারণ একটা বাচ্চা আসবে, তার দায় দায়িত্ব পিতা মাতাকে নিতে হবে। তার আগে আল্লাহ তাআলা একটা প্রাইজ, একটা পুরস্কার দিয়ে রাখেন। যে পুরস্কারটা হলো এই সুখটা, যৌন মিলনের সুখ। এই সুখটা পাওয়ার জন্য দেখেন না কত ধর্ষণ হচ্ছে না? প্রতিদিন এগুলো হচ্ছে। ধর্ষণের জন্য একটা প্রতিযোগিতা চলতেছে। কিন্তু এই যৌন মিলনের উদ্দেশ্য হলো সন্তান উৎপাদন। স্বামী স্ত্রী সন্তান উৎপাদনের উদ্দেশ্যে এই মিলনটা করবে, এটাই ছিল ইসলামের দৃষ্টিভঙ্গি। কিন্তু এখন আমরা শুধু এটাকে আনন্দের, বিনোদনের একটা ব্যাপার মনে করি, যার ফলে এটাকে নিয়ে পাপ করতে মানুষের এখন আর কোনো লজ্জাবোধ নাই, ভয় নাই। 10 মিনিটের 20 মিনিটের আনন্দ পেতে গিয়ে তাকে জেলে থাকতে হচ্ছে, বিচারের সম্মুখীন হতে হচ্ছে, কত ধরনের ক্রাইম হচ্ছে। হ্যাঁ, এইটা। অথচ এইটার লক্ষ্য উদ্দেশ্য ছিল পিতা মাতা তারা বাচ্চা জন্ম দিবে, তার আগে আল্লাহ তাআলা একটা সুখ দিয়ে রাখে, যৌন মিলনের সুখ। এটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা উপহার। তাহলে আমরা জানলাম যৌন মিলনে এক ধরনের যৌন রস বের হয়। এখন পরের পৃষ্ঠায় আসেন, 84। যোনি মুখ। যোনি মানে ভেজাইনা, মুখ মানে হলো ওপেনিং বা ছিদ্র, আর একটা নাম অরিফিস। অরিফিস মানে ছিদ্র। যৌন ভেজাইনাতে ঢোকার আগের যে চারপাশের ছিদ্রটা, ওটাকে বলা হবে ভেজাইনাল অরিফিস। হ্যাঁ, মূত্রনালীর ছিদ্রের নিচের দিকে এটি অবস্থিত। কুমারী মেয়েদের এই অংশটি একটি পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে। যে মেয়েটা কেবল জন্ম নিল,
তার এই ভ্যাজাইনাল অরিফিস একটা পাতলা পর্দা দ্বারা আল্লাহ তাআলা ঢেকে রাখেন। মেয়ে বাচ্চার ভ্যাজাইনার সামনে একটা পাতলা পর্দা, তার নাম হলো হাইমেন। হাইমেন বর্তমানে মেয়েরা একটু বড় হলে দৌড়াদৌড়ি খেলাধুলা করতে করতে হাইমেনটা ফেটে যায়, ছিঁড়ে যায়। অনেক মায়েরা আসে আমাদের কাছে, ডাক্তারদের কাছে, যে দেখেন আমার বাচ্চার জন্ম দেওয়ার পথ বন্ধ। মায়ে দেখছে যে এখানে ওই যে ল্যাবিয়া মেজোরা ফাঁক করে দেখছে যে বন্ধ, পর্দা। মায়েরা মনে করে যে এর ডেলিভারি রাস্তা তৈরি হয় নাই। মায়েরা ভুল বুঝে, এটা জানে না মায়েরা। ওটা আসলে কি, আল্লাহ তাআলা একটা পাতলা পর্দা দ্বারা ওই জায়গাটা ঢেকে রাখছেন, যাতে ভিতরে কোনো রোগ জীবাণু না ঢুকে, কোনো বাইরের জিনিস না ঢুকে। মেয়েদের ভ্যাজাইনার সামনে একটা পাতলা পর্দা, তার নাম হাইমেন। এটা আল্লাহর তরফ থেকে একটা ঢাকনি। কেন এই ঢাকনি? রোগ জীবাণু ওই পথ দিয়ে গিয়ে যেতে পারে, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস, এগুলো যেতে পারে। আল্লাহ তাআলা ওটা ঢেকে দিলেন, হাইমেন দ্বারা ঢেকে দিলেন। মায়েরা ভুল বুঝে ডাক্তার কাছে আনে যে আমাদের এই ছিদ্রটা বানাইয়া দেন। ডেলিভারি রাস্তার ছিদ্র নাই তাই মনে করে মায়েরা, অথচ এটা তারা ভুল বুঝে, জানে না এটা আল্লাহ তাআলার বানানো হাইমেন। এই যে হাইমেনের কথাটা আমরা জানতেছি, এখানে একটা পাতলা পর্দা থাকে। এই হাইমেনটা বাচ্চা, মেয়ে বাচ্চা একটু বড় হলো, দৌড়ালো, খেলাধুলা করলো, দৌড়ানোর সময় তার ওই ভ্যাজাইনাতে একটু চাপ লাগে আর ওটা ফেটে যায়। এটা হলো আগেকার যুগে মনে করা হতো সতীত্বের লক্ষণ। পর্দা আছে কিনা, ভ্যাজাইনার সামনে পাতলা পর্দাটা আছে কিনা, হাইমেন আছে কিনা। যদি না থাকতো তাকে অসতী মনে করা হতো। কিন্তু বর্তমান যুগে মেয়েরা খেলাধুলা করে, সব ধরনের খেলাধুলাই করে, দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে, সাইকেল চালায়, ওই পাতলা পর্দা আর থাকে না। যদিও এটা কোনো পুরুষ দ্বারা এটা ধ্বংস হয় না। আগে মনে করা হতো যে পুরুষের সাথে মিলন করেছে, যার ফলে হাইমেন ফেটে গেছে। কিন্তু এইটা আসলে প্র্যাকটিক্যালি ওইভাবে হয় না, এটা এমনিতেই ফেটে যেতে পারে মেয়ে বাচ্চা যদি একটু চঞ্চল, দৌড়াদৌড়ি বেশি করে। আর এইটাই একমাত্র সতীত্বের লক্ষণ নয়। হ্যাঁ, এখন এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, হাইমেন। আচ্ছা, যৌন মিলনের সময় এই পর্দা ছিন্ন হয়। দেখেন এখানে কি বললো, এই লাইনটা, শেষের লাইনে কি বলছে, এই পর্দা সতীচ্ছেদ, এই যে হাইমেন পর্দা নামে পরিচিত, যৌন মিলনের সময় এই পর্দা ছিন্ন হয়। কিন্তু 8-9 বছরের মেয়ে, সে তো যৌন মিলন করে নাই, তারও তো পর্দা নাই। পর্দা মানে ওই যে হাইমেনটা, হাইমেন, তার মানে এই নয় যে সে অসতী। এখানে বলছে যৌন মিলনের সময় এই পর্দা ছিন্ন হয়। এটাও ঠিক আছে। কোনো মেয়ে যদি তার স্বচ্ছ জীবনযাপন করে, কারোর সাথে মিলন না করে, স্বামীর সাথে মিলন করে, তখন স্বামীর দ্বারাই প্রথম এই হাইমেন ছিন্ন হতে পারে। স্বামী যদি দেখে এখানে একটা পাতলা পর্দা মিলনের সময় ফেটে গেল, তাহলে সে স্বামী ভাগ্যবান যে এই মেয়ে কারোর সাথে মিলন করে নাই। এটা তারই একটা প্রমাণ, হাইমেন থাকা। আচ্ছা, এর কাজ কি? এটি যৌন মিলনে সহায়তা করে। আমরা কি পড়তেছি? ভ্যাজাইনাল অরিফিস পড়তেছি। যৌন মিলনে সহায়তা করে, সন্তান প্রসবে সহায়তা করে, মাসিকের সময় রক্তপাত ঘটায়। এই ছিদ্র দিয়ে রক্তটা আসে মাসিকে, এখান দিয়ে যৌন মিলনের সময় পেনিসটা এন্ট্রান্স হয়, ঢুকে, সন্তান এই পথ দিয়েই বের হয়ে আসে। তাহলে এটাও একটা কাজ, 3টা কাজ। মন্স পিউবিস, ল্যাবিয়া মেজোরার উপরের দিকে এটি অবস্থিত। এটি নরম চর্বি দ্বারা গঠিত। যৌবনে এই অংশে লোম, যৌন লোম গজায়। তাহলে মন্স পিউবিসটা কি? এটা হলো মেল বা ফিমেল। এখানে ফিমেলের কথাই বলা হয়েছে। যে অংশে কালো চুল গজায়, চামড়াতে চুল গজায় না উপরের অংশে, যে অংশটাতে চুল গজালো এই অংশটার নাম হলো মন্স পিউবিস। এই অংশটাও খুব সেন্সিটিভ। এখানে টাচ করলেও মেয়েরা খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে ওঠে। আর সবচেয়ে বেশি উত্তেজনা আসবে ক্লাইটোরিস, যদি স্টিমুলেশন দেওয়া হয়। আচ্ছা, এটি নরম চর্বি দ্বারা গঠিত। চর্বি, চর্বি কি নরম জিনিস না? এখানে নরম তো হওয়াই দরকার। নরম না হলে তো তারা যদি শক্ত শক্ত হয় তাহলে যৌন মিলনের কষ্ট বোধ করবে।
এই জন্য এখানে চর্বি দ্বারা গঠিত। যৌবনে এই অংশে যৌন লোম গজায়, এই যে যেটা মানুষেরা কেটে ফেলে, কেটে না ফেললে এখানে ব্যাকটেরিয়া গড়াইতে পারে, ফাঙ্গাস, তারপরে ঘাম লেগে থাকতে পারে, ময়লা ধুলাবালি লাগতে পারে, এগুলো বেড়ে যায়, আবার মানুষ কেটে ফেলে, পরিচ্ছন্ন হয়। তাহলে মন্স পিউবিস হলো ওই চুলগুলোর নাম, যে চুলগুলো এই অংশে গজায়। মূত্রনালীর ছিদ্র, ইউরেথ্রাল অরিফিস, মূত্রনালীর শেষ প্রান্তে দেহের বাহিরে উন্মুক্ত যোনিপথের উপরের দিকে অবস্থিত ছিদ্রকে মূত্রনালীর ছিদ্র বলে। ইউরেথ্রাল অরিফিস, এই পথ দিয়েই কিন্তু পেশাবও বের হয়ে আসে। পুরুষদের প্রস্রাব এবং শুক্রাণু, যৌন রস, সিমেন একই পথ দিয়ে বের হয়ে আসে। কি পুরা পেনিস দিয়ে বের হয়ে আসে না? পেনিস দিয়ে পেশাবও আসে, যৌন রসও আসে, শুক্রাণু আসে। কিন্তু মহিলাদের প্রস্রাব আলাদা জায়গা দিয়ে বের হলো, আর ডিম্বাণু বা বাচ্চা যে পথ দিয়ে আসবে সেটা আলাদা, পথ দুটো আলাদা হয়ে গেল। এর কাজ, এটি মূত্রদেহের বাহিরে নিষ্কাশনে সহায়তা করে। পেশাব বের করা হয় এখানে নল দিয়ে, সিজারের আগে ইউরিনারি ব্লাডার খালি করা হয়, প্রস্রাবের থল এটা, এখানে নল দিতে হয়, এই ইউরেথ্রাল অরিফিস দিয়ে একটা নল দিতে হয়। মহিলাদের পেশাবের রাস্তা মাত্র 4 সেন্টিমিটার, কত কাছাকাছি না? 4 সেন্টিমিটার কত দূর? অল্প একটু দূর। 1 ইঞ্চিতে হলো 2.5 সেন্টিমিটার, তাহলে 2 ইঞ্চি মানে 5 সেন্টিমিটার, 2 ইঞ্চির কম পেশাবের রাস্তাটুকু, এত ছোট। কিন্তু পুরুষদের এই রাস্তাটা 12 সেন্টিমিটার। পেনিস, পুরা পেনিস বরাবর ইউরেথ্রাটা আসে, লম্বা জায়গা। এই জন্য মেয়েদের ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সবচেয়ে বেশি। কি ইনফেকশন? ইউটিআই। এটাকে কি বলে? ইউটিআই পুরা নাম কি? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। কেন এত বেশি ইনফেকশন এখানে হয়? পেশাবে জ্বালা পোড়া ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট, ট্র্যাক্ট ইনফেকশন। এখানে এই যে ইউরেথ্রা এতটুকু জায়গা, তারপরেই হলো ব্লাডার, এটা হলো ব্লাডার, এই এতটুকু জায়গা 4 সেন্টিমিটার মাত্র। এখানে ব্যাকটেরিয়া আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করে, সুযোগ পাইলে এরা এই পথ দিয়ে উপরে উঠে যায়। এইখান দিয়ে হলো ইউরিটার, এইখানে কিডনি, এপাশে একটা কিডনি। তাহলে পেশাবের ইনফেকশন এইখান দিয়ে গেল, ইউরিনারি ব্লাডার, তারপরে হলো ইউরিটার, তারপরে হলো কিডনি। এই কিডনি পর্যন্ত ইনফেকশন যেতে পারে, এই ব্যাকটেরিয়া এইখান দিয়ে কিডনি পর্যন্ত যায়। যারা বেশি বেশি পেশাব ধরে রাখে, এইখানে একটা স্ফিংটার আছে, স্ফিংটার, পেশাব আটকানোর তালা চাবি। অর্থাৎ পেশাবের ইউরিনারি ব্লাডার পেশাবে ভরে গেল, অনেক পেশাব, কিন্তু তারপরেও দেখে যে সে বাসে জার্নি করতেছে মহিলা, তখন কি পেশাব করার কোনো সুযোগ আছে? তখন সে পেশাবটা আটকায় রাখবে। কিভাবে? এইখানে তালা, মাংসপেশি দ্বারা টাইট করে রাখবে, যাতে পেশাব বের না হয়। ঢাকা থেকে চিটাগাং যাবে, পেশাব মাঝখানে বেগ চাপলো, কিন্তু পেশাবের সুযোগ নাই, পেশাব আটকে রাখলো। আটকে রাখলে এই যে জীবাণুগুলো এই পথ দিয়ে আস্তে আস্তে উপরে বেশি উঠে যায়। মেয়েরা এই পেশাবটা বেশি আটকে রাখে। ছেলেরা বাসে যাওয়ার সময় যে কোনো সময় রাস্তায় নামেই পেশাব করে, কিন্তু মেয়েরা তো এটা পারে না। মেয়েরা বাচ্চা নিয়ে গেল স্কুলে, কিন্ডার গার্ডেনে, বাচ্চা 4-5 ঘন্টা থাকবে ওখানে, সে ওই কলেজে টয়লেট ব্যবহার করতে চায় না, নোংরা। তার বাসার টয়লেট কত পরিচ্ছন্ন, পেশাব আটকে রাখে। এই যে পেশাব আটকে রাখার টেন্ডেন্সি, এটা মহিলাদের বেশি। আর মহিলাদের পথও ছোট, এইখানে ব্যাকটেরিয়া ঘুরতেছে, আর এইটুকু পথ দিয়ে ব্যাকটেরিয়া উপরে উঠে যায় যদি পেশাব আটকে রাখা হয়। আবার এই জায়গাটায় এই যে ভেজায় না হলে এই সোজা এই জায়গাটা ভেজায় না, এইটা হলো পেশাবের রাস্তা। নতুন বিয়ে যাদের হয় তাদের এই জায়গাটা আঘাতপ্রাপ্ত হয়। ইউরেথ্রাল অরিফিস, ভেজাইনার উপরের দিকে একটু ছোট ছিদ্র, সেটা হলো পেশাব বের হওয়ার পর। তো যৌন মিলনে প্রথম বিয়ের পরে এখানে আঘাত লাগে, এবং এই আঘাতের পরে ঘা হয়ে যায়, ফেটে যায়।
তখন ইনফেকশন আবার ছড়ায় পড়ে। ডাক্তারের কাছে আসলো যে আমার পেশাবে জ্বালা পোড়া, পেশাবে ব্যথা। ডাক্তার বললেন কতদিন বিয়ে হয়েছে? বলে 4-5 দিন। তাহলে নতুন বিয়ে, তাদের যৌন মিলন অনেক হয়েছে, এই জায়গাটায় আঘাত লেগেছে, ইউরেথ্রা আঘাতপ্রাপ্ত, ওইখানে ব্যাকটেরিয়া গিয়ে উপরের দিকে উঠে গেছে, সিস্টাইটিস। এটাকে বলা হয় হানিমুন সিস্টাইটিস। কি নাম? মানে কি হানিমুন মানে কি? হ্যাঁ, মধুচন্দ্রিমা, মধুর চাঁদ। কি চাঁদ সুন্দর লাগে কখন? হ্যাঁ, যখন যৌবনে প্রেম আসে, সব কিছু সুন্দর মনে হয়, মধুচন্দ্রিমা বাংলায়। তাহলে এখানে বুঝতে হবে যে ইউরেথ্রার এইখানটা ভ্যাজাইনার পাশাপাশি আঘাতপ্রাপ্ত হয়, এখানে ইনফেকশন হয়, এইটাকে বলে হানিমুন সিস্টাইটিস। সিস্টাইটিস মানে ইনফ্লামেশন অফ দি ব্লাডার। এই ব্লাডারের নাম হলো সিস্ট। ব্লাডার কয়টা আছে আমাদের দেহে? গল ব্লাডার আছে না, পিত্তথলি, গল ব্লাডার, ওটাও তো একটা ব্লাডার, কিন্তু ওটার আগে গল বলতে হবে, গল তারপরে ব্লাডার। আর এইটা শুধু সিস্ট। আর একটা নাম ইউরিনারি ব্লাডার, কিন্তু ইউরিনারি আমরা সবসময় বলি না, মূল ব্লাডার বলতে আমরা ইউরিনারি ব্লাডারকেই বুঝি। এই জন্য সিস্টাইটিস মানে হইল ব্লাডারের প্রদাহ, ইনফ্লামেশন অফ দি ইউরিনারি ব্লাডার। হ্যাঁ, এই ব্লাডারটা প্রদাহ হয়। আচ্ছা, তারপরে কি হলো? মূত্রনালীর ছিদ্র। আচ্ছা দেখেন, স্ত্রী অন্তঃজননাঙ্গ, ইন্টারনাল জেনিটাল অর্গ্যান। ইন্টারনাল মানে ভেতরে থাকে, আর বাইরে যেগুলো থাকে এতক্ষণ আমরা বললাম, এখন হলো ইন্টারনাল। যৌন নালী, এটাকে বলা হয় ভ্যাজাইনাল ক্যানাল। ক্যানাল মানে কি? ক্যানাল, ক্যানাল খাদ, হ্যাঁ, সরু খাদ, তাকে বলে ক্যানাল। তারপর ইউটারাস থাকতে হবে, ফ্যালোপিয়ান টিউব, ওভারি। এই যে ছবিটা, এটা রাখলাম না, এমনি বোঝা যাচ্ছে, সবাই বইতে বের করেন এই ছবিটা। ফিমেল ইন্টারনাল জেনিটাল অর্গ্যান। কি বলছে? যৌন নালী, ভ্যাজাইনাল ক্যানাল, যোনি মুখ থেকে শুরু করে জরায়ুর মুখ, সার্ভিক্স পর্যন্ত বিস্তৃত 8 থেকে 10 সেন্টিমিটার লম্বা মাংসল নালিকাকে যৌন নালী বা ভ্যাজাইনাল চ্যানেল বলে। এটি গায়ে অনেক ক্ষুদ্র গ্রন্থি থাকে। মিলনের সময় এই গ্রন্থিগুলো থেকে রস খরিত হয়ে যৌন নালীকে পিচ্ছিল ও সিক্ত করে দেয়। এক ধরনের যৌন রস বের হয়। যৌন রস বের না হইলে যৌন মিলনের আনন্দ পরিপূর্ণ হয় না, পিচ্ছিল হয় না পথ। আচ্ছা, তারপরে এর কাজ স্পঞ্জের মতো মাংসল হওয়াতে যে কোনো পেনিস গ্রহণ করতে পারে। বীর্যপাতের সময় প্রয়োজনীয় উত্তেজনা প্রদান করে, বীর্য গ্রহণ করে, মাসিকের সময় রক্তক্ষরণে সহায়তা করে, এই পথে বাচ্চা নর্মাল ডেলিভারি হয়। তো ভ্যাজাইনার কতগুলো কাজ দেখেন, এখানে 5টা কাজের কথা উল্লেখ করা হয়েছে। বোঝা গেল না? ডেলিভারির সময় এই পথ দিয়ে বাচ্চা আসবে, 5 নাম্বার যেটা বললো। মাসিকের সময় রক্ত তো এই পথ দিয়েই বের হবে, জরায়ু থেকে রক্ত বের হয়ে এই ভ্যাজাইনা দিয়ে নেমে যাবে। তাহলে এটা একটা পথ দিচ্ছে রক্ত বের হওয়ার। তারপরে বীর্য গ্রহণ করে, স্বামীরা যে বীর্য নিক্ষেপ করে সেটা এই ভ্যাজাইনার ভিতরেই পড়ে, ভ্যাজাইনার শেষ প্রান্তে। তারপরে জরায়ুর মুখে সার্ভিক্সের ভেতর দিয়ে এই শুক্রগুলো এগিয়ে যেতে থাকে। তাহলে বীর্য গ্রহণ করে, বীর্যপাতের সময় প্রয়োজনীয় উত্তেজনা প্রদান করে। তাহলে ভ্যাজাইনা কোনো নির্জীব কোনো থলে নয়, নির্জীব কোনো নল নয়, এটা জীবন্ত, অনুভূতিশীল। স্বামীর যৌন মিলনের আনন্দ স্ত্রীও ভোগ করে, তার ওই ভ্যাজাইনা সংকুচিত প্রসারিত হয়। ভ্যাজাইনার চারপাশে মাংসপেশি আছে, এরাও এই আনন্দে অংশগ্রহণ করে, এরা নিজেরা আনন্দ উপভোগ করে, ভ্যাজাইনা দিয়ে চেপে যায়, খুলে যায়, কন্ট্রাকশন রিল্যাক্সেশন এইভাবে হয়, যার ফলে স্বামীও তৃপ্তি পায় এবং স্ত্রীও তৃপ্তি পায়। তারপরে স্পঞ্জের মতো মাংসল হওয়াতে যে কোনো পেনিস গ্রহণ করতে পারে। যে কোনো পেনিস মানে এখানে লেংথ বলা হয়েছে, হ্যাঁ, ছোট পেনিস, বড় পেনিস, কারণ এটা হলো মাংসল এবং ইলাস্টিসিটি আছে। কি আছে? ইলাস্টিসিটি মানে এটা বড়ও হতে পারে আবার সংকুচিতও হতে পারে। যে কোনো লম্বা পেনিসও এটা নিতে পারে, আবার ছোট পেনিসও নিতে পারে। এই জন্য বলা হলো যে কোনো পেনিস এই ভ্যাজাইনা গ্রহণ করতে পারে।
দেখা যায় না এতটুকু একটা মানুষ, পুরুষ মানুষ এত বড় এক মেয়েকে বিয়ে করে বসছে, আছে না এরকম? ছোট পেনিস, তারপরেও সে তৃপ্তি দিতে পারবে। হ্যাঁ, যদি ওই ক্লাইটোরিস নাড়াচাড়া দিয়ে নেয় বা ভেজাল উত্তেজিত করে নেয়, আগে দুধ পাঠায় নেয়, যেটা ইসলাম বলেছে। হ্যাঁ, এটা আসলে পেনিস গ্রহণ। আবার বড় মানুষ, তার বউ আবার এতটুকু, বিরাট 6 ফুটের মানুষ, তার বউ আবার ছোট, আছে না এরকম? তারাও আবার যৌন মিলনে তৃপ্তি পেতে পারে। এই যে ভেজাইনা, এটা উপযোগী। ভেজাইনা আবার চওড়া লম্বা হতে পারে, আবার সংকুচিতও হতে পারে। স্বাভাবিক অবস্থায় এটা ভিতরে কোনো স্পেস থাকে না, এটা চুপসে থাকে। ভেজাইনার ওয়ালগুলো একেবারে চুপসে থাকে, মিলে থাকে এক ওয়ালের সাথে আর এক ওয়াল, ভেতরে কোনো ছিদ্র নাই। কিন্তু কোনো জিনিস বা পেনিস যখন ঢুকে যায় তখন এটা আবার চওড়া হয়ে যায়, ভেতরে স্পেস তৈরি হয়, ফাঁকা জায়গায় তৈরি হয়, যে কোনো পেনিস গ্রহণ করতে পারে। তাহলে 5টা কাজ হলো ভেজাইনার। জরায়ু, এটি একটি মাংসল অঙ্গ। এই যে দেখেন জরায়ুটা, এই যে এটা সবার বই আছে সামনে, দেখেন জরায়ু মাংসল অঙ্গ। এটি তলপেটে হাইপোকন্ড্রিয়াক অঞ্চলে মলাশয়ের সম্মুখে মূত্রথলির পেছনে অবস্থিত। দেখতে অনেকটা পেয়ারা বা উল্টানো নেশপাতির মতো। এর দৈর্ঘ্য 3 ইঞ্চি এবং প্রস্থ 2 ইঞ্চি, উচ্চতা 1 ইঞ্চি। এর ওজন প্রায় 40 গ্রাম। গর্ভাবস্থায় এটি আয়তনে বৃদ্ধি পায়। তাহলে আমরা জরায়ু সম্পর্কে কি জানলাম এখানে? জরায়ুর বাংলা কি হতে পারে? হ্যাঁ, মাতৃগহ্বর, হ্যাঁ, মাতৃজঠর নাকি কি বলে? হ্যাঁ, মাতৃগহ্বর, যেখানে বাচ্চা বড় হয়, যেখানে এসে বাচ্চা প্রথমে ফার্টিলাইজেশন হয়ে এখানে ঢুকে পড়ে। আলাক, সূরা আলাক নাজিল হয়েছে না? হ্যাঁ, আলাক মানে কি? মাংসপিণ্ড, রক্তপিণ্ড, একটা দলা, ছোট্ট দলাকে আলাক বলা হয়। আলাক শব্দের মূল অর্থ হলো হ্যাঙ্গিং, ঝুলন্ত, যেটা ঝুলে থাকে। এই যে জরায়ুটা, খলাকনাল ইনসানা মিন আলাক। খলাকনা, আমরা সৃষ্টি করেছি, ইনসানা মানুষকে, মিন মানে থেকে, আলাক হলো রক্তপিণ্ড। কলম তো দাগ দিতে চায় না। হ্যাঁ, এইখানে একটা মাজার মতো চিকন আছে, এই চিকন, এই যে এরকম কোমরের মতো চিকন, এটার নাম হলো সার্ভিক্স। এইটা হলো ইউটারাস, এইটা হলো ওভারি, এইটাকে বলে ফ্যালোপিয়ান টিউব। কি নাম? ফ্যালোপিয়ান টিউব। তাহলে এইখান দিয়ে বীর্য যায়, বীর্যটা এই জায়গায় নিক্ষিপ্ত হয়। এই বীর্যগুলো লাফ দিতে দিতে আগাইতে থাকে, 2 দিকে যায়, এদিকে যায়, এদিকে যায়। এইখান থেকে ডিম বের হয়ে আসে। ডিমের এইখানে আঙ্গুলের মতো পাতা আছে, হ্যাঁ, এই আঙ্গুলগুলো ফিমব্রিয়া বলে। এই ডিমটা বের হয়ে এই পথ দিয়ে আগাইতে থাকে। এই ডিমটা এই পর্যন্ত আসলো, আর এদিক দিয়ে শুক্র গেল। শুক্র যাইতে যাইতে ডিমের সাথে এর সাক্ষাৎ হয়ে গেল, ডিমের মধ্যে ঢুকে গেল। তাহলে এখানে ফার্টিলাইজেশন হলো। একটা কোষ হলো ডিম, একটা কোষ হলো শুক্রাণু, দুইটা কোষ মিলে একটা কোষে রূপান্তরে হলো। ওর 23 ক্রোমোজোম, ওর 23 ক্রোমোজোম, মোট 46 ক্রোমোজোম। একটা কোষের মধ্যে থাকতেই হয় 46 ক্রোমোজোম। তাহলে মায়ের হলো 23টা ক্রোমোজোম, আর বাপের হলো 23টা, 46টা ক্রোমোজোম। এইটা একটা কোষ 2টা হলো, ভাঙলো, 2টা হয়ে যদি এখানে ভেঙে যায়, এটা কিভাবে আগায়? এই যে ফ্যালোপিয়ান টিউব, এর গায়ে মাংস আছে, এরা এইভাবে চেপে চেপে এই জিনিসটাকে আগায় নিয়ে আসে। এইভাবে চাপ দেওয়ার সময় যদি এই ডিমটা ফেটে যায়, ভেঙে 2 খণ্ড হয়ে যায়, মাংস চাপায় চাপায় আগায় আনতেছে, এটাকে আগায় নিয়ে আসবে এই দিকে। তো এটা চাপের সময় যদি ওই ডিমটা ভেঙে যায়, তখন 2টা বাচ্চা হয়ে যাবে। শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের পরে যদি এইটা ফ্যালোপিয়ান টিউবের কন্ট্রাকশনের কারণে 2 খণ্ড হয়ে যায়, তখন 2টো বাচ্চা হয়ে যাবে। এইটাকে বলা হবে আইডেন্টিক্যাল টুইন। কি নাম? আইডেন্টিক্যাল, একই রকম বাচ্চা,
একই সেক্স, একই চেহারা, হ্যাঁ, একই রকম, একই জিনিস দিয়ে দুইটা তৈরি। আর যদি এই পাশ থেকে একটা ডিম আসলো, এই পাশ থেকে দুইটা ডিম আসলো, হ্যাঁ, তাহলে কয়টা ডিম আসতেছে? 3টা। এখানে শুক্রের তো অভাব নাই, 30 লাখ শুক্র একবারে ঢেলে দেওয়া হয়। 30 লক্ষ শুক্রাণু দৌড় প্রতিযোগিতা শুরু হয় এখান থেকে। দৌড়ায় দৌড়ায় কে আগে যায় এই ডিমটাকে খুঁজে খুঁজে ধরার জন্য। তার মানে আমরা যে মানুষ হয়ে আসছি, আমাদের সাথে 30 লক্ষ প্রতিযোগী ছিল, আমাদেরই সাথে ভাই বোন তারা ছিল। কিন্তু আমি যে শুক্র দ্বারা হইলাম, ওই শুক্রটা সবার আগে গিয়ে এই ডিমটাকে ধরতে পারছে। এই যে এখান থেকে ডিম যাচ্ছে, ডিমটাকে ধরে শুক্রাণু ঢুকলো, তারপরে পিছনে যারা শুক্রাণু দৌড়ায় দৌড়ায় আসতেছে আর ঢুকতে পারবে না এর মধ্যে। চারপাশে একটা দেওয়াল তৈরি হয়ে যায়, শক্ত একটা প্রাচীর, হ্যাঁ, প্রাচীর তৈরি হয়, আর সব শুক্রাণু মাথা ঠুকে, কিন্তু আর ডিমের খোসা ভাঙতে পারে না। ওই প্রথম যেটা ঢুকলো ওইটাই ফাইনাল, ওইটাই মানুষ হয়ে যায়। তাহলে এখন পৃথিবীতে নারীর সংখ্যা বাড়তেছে। নারীদের কি কি ক্রোমোজোম থাকে? XX আর XY। এই XX যে শুক্রাণুর মধ্যে XX ক্রোমোজোম যেটা, এইটা দৌড়ে ফাস্ট হচ্ছে এই XY ক্রোমোজোমের তুলনায়। এই শুক্রগুলো পারতেছে না, যাদের মধ্যে XY আছে, আর এরা হলো বেশি অ্যাডভান্স, বেশি শক্তিশালী, বেশি পাওয়ারফুল, বেশি রান করতে পারে, হ্যাঁ, বেশি এনার্জেটিক। মেয়ের সংখ্যা এই XX ক্রোমোজোম দ্বারা মেয়ের সংখ্যা বাড়তেছে। কালকেও পেপারে আসছে এইটা, পৃথিবীতে নারীর আধিক্য দেখা দিচ্ছে। হাদিসে আসছে না এই ব্যাপারটা? হ্যাঁ, পুরুষকে নিয়ে টানাটানি শুরু হবে। হ্যাঁ, এখনই তো ছেলে কম। ওই যে সৌদি আরব, অন্যান্য দেশে মেয়ে বসে রয়েছে, ছেলে পাচ্ছে না বিয়ে দেওয়ার জন্য, অনেক দেশ আছে। তার মানে XX ক্রোমোজোমালারা দৌড়ে ফার্স্ট, তাই না? এখন তো দেখেন তারা সব জায়গায় আগে আগে যাচ্ছে। মেডিকেল কলেজে ভর্তি হয় মেয়েরা অনেক বেশি, ছেলেরা কম। তার মানে মেধার দিক দিয়েও তো মেয়েরা আগে যাচ্ছে। ছেলেরা হলে আড্ডা মারতেছে, পথে ঘাটে মোবাইল নিয়ে ঘুরতেছে বেশি বেশি, আর মেয়েরা তাদের সাধনা করে যাচ্ছে। ফরিদপুর মেডিকেল কলেজে নবীনবরণ অনুষ্ঠান হচ্ছে, সেখানে 60 জনের মেয়ে মধ্যে 40 জন মেয়ে, 20 জন ছেলে। এখন প্রিন্সিপাল বক্তৃতা দিতেছে, তোমাদের তো দুর্ভাগ্য, এত লেখাপড়া করবা কিন্তু শেষে বর খুঁজে পাইবে না। তার মানে এই 60 জনের মধ্যে 40 জন মেয়ে, 20টা ছেলে, 20টা ছেলের সাথে বিয়ে হয়, আর 20টা মেয়ে তো বর পাবে না, তারা ওই অন্যান্য বর খোঁজা লাগবে অন্য প্রফেশনে। এভাবে সব জায়গায় কিন্তু একই কন্ডিশন হচ্ছে। হ্যাঁ, মেয়েরা সব XX ক্রোমোজোমালারা বেশি আগে ডিম মানুষের সাথে মিলিত হচ্ছে। 3টে ডিম 3 দিক থেকে বের হইলো, 3টে বাচ্চা হয়ে গেল। 3টে বাচ্চা কিরকম হবে? 3 রকম হবে, 3 রকম চেহারা, 3 রকম গুণ বৈশিষ্ট্য, কারণ 3টা আলাদা আলাদা শুক্রাণু, এক একটা শুক্রাণুর এক একটা গুণাবলী। এই শুক্রাণু 3টে শুক্রাণু 3টে ডিমকে ধরছে, আর আগেরটাই কি ছিল? একই শুক্রাণু, একই শুক্রাণু, একই ডিম, মাঝখানে ফেটে গিয়ে 2 ভাগ হয়েছে। সেইটা হলো এক চেহারার বাচ্চা, একই সেক্স, দুটোই ছেলে অথবা দুটোই মেয়ে, কিন্তু 3টে ডিম, 3টে আলাদা শুক্রাণু, 3 রকমের বাচ্চা হবে। গুণ বৈশিষ্ট্য সব দিক দিয়ে আলাদা। এখানে আসলো, আসার পরে এই যে এখানে 2টা 4টে কোষ হলো, 8টা হলো, 16টা হলো, এখানে একটা বড় দলা হয়ে গেল। এই দলাটা জরায়ুর গায়ে ছিদ্র করে ঢুকে পড়লো। এখানে তো ফাঁকা, জরায়ুর ভিতরে কিন্তু ফাঁকা। এই ফাঁকা দিয়ে আস্তে আস্তে সে এইখানে জরায়ুর ভেতরে এন্ডোমেট্রিয়ামকে ধাক্কা মেরে ঢুকে পড়লো। এই যে এখানে ঢুকে ঝুলতে থাকলো, এই ঝুলে থাকাটার নাম হলো আলাক। যে জিনিস ঝুলে থাকে, তাহলে এটা ঝুলে থাকার একটা অবস্থা। এইখানে আস্তে আস্তে সে বড় হয়, এই দেওয়ালের মধ্যে, এন্ডোমেট্রিয়ামের দেওয়ালের মধ্যে বড় হতে থাকে। হ্যাঁ, এভাবে 9 মাস 7 দিন। 10 মাসের কথা আগে কোনো হুজুরের লেকচার দিত, ওইটাই মানুষ মনে রাখছে, কিন্তু আমাদের মেডিকেলে হলো 9 মাস 7 দিন মনে রাখতে হবে। আর ডেলিভারির ডেটও বের করা সহজ, 9 মাস 7 দিন যোগ করবেন ডেলিভারির ডেট। কোনো মেয়ে যদি বলে আমার মাসিক, লাস্ট মাসিক হইল 1 জানুয়ারি, বলেন তো ডেলিভারি কবে হবে? 1 জানুয়ারিতে সে লাস্ট মাসিক দেখলো, রক্ত ভাঙতেছে, 9 মাস 7 দিন যোগ করেন। হ্যাঁ, বলেন জানুয়ারি আগে কাউন্টে আনবেন না,
জানুয়ারি তো 1 তারিখ, পুরো মাস তো আসে নাই। ফেব্রুয়ারির 1 আসতে আসতে সে 1 মাস হবে, তাই না? তাহলে জানুয়ারি কাউন্টে না এনে ফেব্রুয়ারি থেকে গুনবেন। ফেব্রুয়ারি 1 মাস হয়ে গেল, জানুয়ারি টোটালটাই 1 মাস এখন ফেব্রুয়ারির 1 তারিখে। তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর হলো 9 মাস। অক্টোবরের 1, জানুয়ারির 1 থেকে শুরু হইল, জানুয়ারি বাদ দিয়ে গুনবেন ফেব্রুয়ারি থেকে 9 মাস। তাহলে অক্টোবরে গিয়ে থামলো 9 মাস। অক্টোবরের 1 আরও যোগ করেন 7 দিন, অক্টোবরের 8 তারিখে তার ডেলিভারি ডেট। এইভাবে মেডিকেল সায়েন্স একটা সূত্র বের করে ফেলছে। 9 মাস 7 দিন। আর একটা হিসেবে হলো 38 উইক। 38 উইকে বাচ্চা হয়ে যায়, 38 উইক। তাহলে 38 উইকে কি 10 মাস 10 দিন হয়? হয় না, ওটা হল ভুল হিসাব। 10 মাস 10 দিন ওটা কোনো এক সময় মানুষ বলছে, হুজুররা বলছে যে 10 মাস 10 দিন মায়ের পেটে থাকলে মায়ের দেখো না, একটা হিসেব বাইর করে দিছে, ওইটাই মানুষ মনে রাখে। ও আজকে হুজুর এখন ওই একই গদ বলে, আসলে হলো 38 উইক অথবা 9 মাস 7 দিন। তো আলাক সম্পর্কে আমরা জানলাম। এই যেখানে কথা আসছে জরায়ুর গঠন, জরায়ু হলো 3টা লেয়ারে ভাগ করা থাকে। বাইরে থাকে পেরিমেট্রিয়াম, মাঝখানে থাকে মায়োমেট্রিয়াম, ভেতরে এন্ডোমেট্রিয়াম। এই যে দেখেন জরায়ুটা, সব জিনিসেরই 3টে করে স্তর আছে, 3টে করে লেয়ার আছে। যে কোনো অংশের, হার্টের বলেন, নারী ভুঁড়ি ইন্টেস্টাইনের বলেন, জরায়ুর বলেন, ব্লাড ভেসেল রক্তবাহী নালী, পেশাবের রাস্তা, ইউরেথ্রা, ইউরিটার, এই যে ফাঁকা যত অর্গান আছে, ফাঁকা ফাঁকা ভিতরে ফাঁকা, তার চারপাশ দিয়ে আছে মাংস, একদম ভিতরে আছে মিউকাস মেমব্রেন, আর একদম বাইরে আছে একটা পাতলা পর্দা। জরায়ুরও তাই, হার্টেরও তাই, তারপরে নারী ভুঁড়িরও তাই। তাহলে আমরা 3টে স্তর মনে রাখবো কিভাবে? জরায়ুর আছে 3টা স্তর। একটা হলো ভিতরে থাকে যে, তার নাম হলো এন্ডো। ভিতরে যে থাকে তার নাম এন্ডো। এন্ডো মানে ভিতরে, একদম ভিতরে। তার মানে এই যে জরায়ুটা, এই জরায়ুর এই যে কোষগুলো, এই কোষগুলোকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। এন্ডো মানে ভিতরে, মেট্রিয়াম মানে জরায়ু। তারপরে হলো এই যে এই অংশটা চওড়া, এই চওড়ার অংশটা হলো মাংস, এটাকে বলে মায়োমেট্রিয়াম। মায়ো মানে হলো, এন্ডো মানে ভিতরে, মায়ো মানে মাংস। মায়ো মানে কি? মায়ো কথাটা যেখানে পাইবেন বুঝবেন মায়ো মানে মাংস। আর একটা হলো পেরি। পেরি মানে চারদিকে। চারদিকে কে বলে? সারাউন্ডিংস, যেটা ঘিরে রাখে। সারাউন্ডিংস মানে ঘিরে রাখা, যেটাকে ঘিরে রাখে। দেখেন এই যে চারপাশে একটা পাতলা পর্দা আছে, এই যে এই পর্দাটা, এই যে এখানকার যে পর্দাটা, এইটার নাম হইল পেরিমেট্রিয়াম। পেরি আর মেট্রিয়াম মানে জরায়ু। মেট্রিয়ামের মেডিকেলের ভাষায় বলা হয় জরায়ু, মেট্রিয়াম। তাহলে পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। বোঝা গেছে 3টে স্তর। এইভাবে হার্টের বেলা যদি আমরা ধরি, হার্টেরও 3টা মাংস, 3টে স্তর। কিভাবে আমরা বুঝবো সেটা? এন্ডোমেট্রিয়ামের জায়গায় আমরা বলবো এন্ডোকার্ডিয়াম। কার্ডিয়াম মানে হার্ট, তাহলে কার্ডিয়া লাগান, মায়োকার্ডিয়াম, আর একটা হলো পেরিকার্ডিয়াম। তাহলে ওটা হার্টের 3টে স্তরের না, ওটাকে বলবো কার্ডিয়াম। কার্ডিয়াম মানে হার্ট, আর মেট্রিয়াম মানে জরায়ু। এখন বোঝা গেছে? এইভাবে সবগুলোরই একই নাম। 3টে করে স্তর থাকে, যতগুলো ফাঁকা জিনিস আমাদের শরীরের ভেতরে আছে। কি বললো? জরায়ুর 3টে লেয়ার, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। এই যে এন্ডোমেট্রিয়াম দেখতেছেন, এই যে কতগুলো কোষ, হ্যাঁ এরকম কোষ, ছোট ছোট কোষ, এইগুলো মাসিকের প্রথম দিন থেকে শুরু করে আস্তে আস্তে এগুলো চওড়া হয়, সংখ্যায় বাড়ে, কোষের সংখ্যায় বাড়ে, মাল্টিপ্লিকেশন হয়, মাইটোসিস হয়, এগুলো সংখ্যায় বাড়ে। এবং যখন দেখে যে এদিকে ডিম্বাণু আসলো 14 নম্বর দিনে, কবে ডিম আসে? 14 নম্বর দিনে। মাসিক যেদিন শুরু তার থেকে 14তম নম্বর দিনে ডিমটা ফুটে। আল্লাহ তাআলার এটা একটা নিয়ম।
একটা কনস্ট্যান্ট একটা হিসাব। 14 নম্বর দিনে এখান থেকে ডিম বের হয়ে এদিকে আগাইতে থাকে। এই জন্য যারা বাচ্চা চায় তারা 14 নম্বর দিনে মিলন করবে, আর যারা বাচ্চা চায় না 14 নম্বর দিন এড়াইয়া চলবে। এটা হলো ফিজিওলজিক্যাল কি ওই যে পরিবার পরিকল্পনার ফ্যামিলি প্ল্যানিংয়ের একটা পদ্ধতি, ন্যাচারাল পদ্ধতি, প্রাকৃতিক। আচ্ছা, এইটা মাসিকের সময় চওড়া হয়, আবার এখানে ডিম আসলো 14 নম্বর দিনে, কিন্তু কোনো ডিম বের হইল না, কোনো শুক্রাণু ঢুকলো না। শুক্রাণু না ঢুকলে এই ডিমটা আগাইতে আগাইতে এই পদ্মে যাইতে যাইতে এইখান দিয়ে পড়ে যায়, বের হয়ে গেল ডিম। ওই মাসিকে আর স্বামীও আসলো না, বাচ্চাও হইল না, শুক্রাণু ঢুকলো না। তাহলে এই যে এগুলো চওড়া হয়েছিল, এই চওড়াগুলো পুরাটা ভেঙে চুরে নেমে আসে এখানে। ব্লাড ভেসেল, রক্তবাহী নালী, কোষ, এইগুলো সব নিয়ে টিয়ে মাসিকের সময় যে ময়লা আবর্জনা বের হয় সেটা আর কিছু নাই, এন্ডোমেট্রিয়াম, ব্লাড ভেসেল, লিম্ফ ভেসেল, এইগুলো সব ময়লা আবর্জনা। কোষ এবং রক্ত মিলে এই মাসিকের রক্তটা ভেঙে আসে। এটাকে ইসলাম অপবিত্র বলেছে। হ্যাঁ, এই সময় মিলন করা নিষেধ। তাহলে আমরা জানলাম যে এইখানে এন্ডোমেট্রিয়ামের কাজ হইল মাসিক তৈরি করা। যদি এই 14 নম্বর দিনে ডিম ফুটলো, স্বামীও আসলো, মিলন হইল, বাচ্চা আসলো, আলাক হইল, এইটা আর ভাঙ্গে পড়বে না। এইটা এখন তো এই বাচ্চাটা তৈরি হবে এই জায়গায়। হ্যাঁ, বাচ্চা কন্টিনিউ হওয়া শুরু হইল। যদি শুক্রাণু না আসে শুরুর দিন থেকে, মেয়েরা তো মনে করবে অত তারিখে আমার মাসিকটা হইল, সেই ডেটটা সে বললে আপনি ডেলিভারি ডেট বলে দিতে পারবেন। 14তম দিনে, এটা হলো কনস্ট্যান্ট একটা হিসাব। তবে সতর্কতার জন্য আমরা যেটা বলি, মাসিক হলো ধরেন প্রথম দিন মাসিকের আর 28 দিন, মাঝখানে 14 নম্বর দিন, 14 নম্বর দিন। এখন ডিমটা বাঁচে 2 দিন, শুক্রাণু বাঁচে 3 দিন। কয়দিন হইল? 5 দিন। এই 5 দিনের আমরা এড়াইয়ে চলতে বলি। যারা বাচ্চা চায় তারা 14 নম্বর দিনে মিলন করবে, কারণ এই সময় ডিমটা ফুটে আসবে। আর যারা বাচ্চা চায় না তারা এই 5 দিন এড়াইয়ে চলবে, 3 দিন আর 2 দিন, 5 দিন। কেন? ব্যাপারটা হলো, মনে করেন স্বামী থাকে ঢাকায়, মেয়ের মাসিক হয়ে গেছে, সে আসছে 12 নম্বর দিনে, 12তম দিনে স্বামীটা চলে আসলো, এখনো ডিম ফুটে নাই। স্বামী এসে বীর্যটা রেখে গেল, বীর্য এখানে ঘুরতেছে আর ডিম মানু খুঁজতেছে। এই 2 দিন ধরে খুঁজলো, 3 দিনের দিন, তার মানে কি 12, 13, 14 নম্বর দিনে ডিম আসলো। তাহলে 12তম দিনে যে শুক্রটা রেখে গেল, অ্যাডভান্স রেখে গেল, সেই ডিমটা ফুটতে ফুটতে আরও 2 দিন সময় নিল। 2 দিন পরে ডিম আস্তে আস্তে আগাইলো। এখানে তো শুক্র আগে গিয়ে অপেক্ষা করতেছে, 2 দিন আগে, ডিম ফোটারও 2 দিন আগে। বাচ্চা হবে কি না? হ্যাঁ, শুক্র তো আগে রেডি, 2 দিন আগে নিক্ষেপ করা শুক্র, আর 2 দিন পরে আসতেছে ডিম। আবার এরকম হতে পারে যে স্বামী আসলো 15 নম্বর দিনে, 14 নম্বর দিনে আগে ডিম রেডি। হ্যাঁ, ডিম ফুটে সে হলো শুক্র খুঁজতে খুঁজতে আগাচ্ছে। 14 নম্বর দিনে ডিমটা ফুটছে, আস্তে আস্তে 14, 15, 2 দিন ধরে সে খুঁজতেছে খালি শুক্রাণু কোথায়। 2 দিন পরে 14 নম্বর দিনের পরে 15 বা 16 নম্বর দিনে স্বামী আসলো, শুক্র দিয়ে গেল। বাচ্চা হবে কিনা? কারণ ডিমটা বাঁচে 2 দিন, শুক্রাণু বাঁচে 3 দিন। তাহলে বাচ্চা যারা না চায় তাদের আমরা বলবো 12 থেকে 12, 13, 14, 15, 16 এই পর্যন্ত, মোট 5 দিন বা 6 দিন বিরত থাকলে, এই পিরিয়ডটা বিরত থাকলে বাচ্চা হবে না। আর যারা বাচ্চা চায় তারা স্টার্ট করবে 12তম দিন থেকে মিলন করা। হ্যাঁ, বাচ্চা হচ্ছে না 15 বছর, ঢাকায় চাকরি করে ছেলে, বলে বাচ্চা হয় না, ও কখনো এই দিনটা পায় নাই, 14 নম্বর দিন পায় নাই। এমন সময় আসে, মাসের বেতন পায় আসে 5, 6, 7 তারিখে, 3 দিন থেকে আবার চলে যায়, আবার পরের মাসে আসে। তাইলে এই মাসিকের 14 নম্বর দিন তার ভাগ্যে জুটে নাই। যখন ডিমটা ফুটছে সে ওই সময় নাই।
অনেকে ভালো মানুষ, দুইজনেরই সব ঠিকঠাক আছে, তারপরেও বাচ্চা হয় না। ওই টাইমিংয়ে যদি না মিলে বাচ্চা হবে না, টাইমিংয়ে মিলতে হবে। বউকে বলতে হবে তোমার 14 নম্বর দিন কবে হয়, তোমার মাসিক কবে শুরু হইলো, গুনতে থাকো, 14 নম্বর দিন কবে হবে সেই দিন আমি আসবো, সেই দিন বাচ্চা হবে। তাহলে এখানে কি হলো, 3টে স্তর বুঝলেন, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। জরায়ুকে 3 অংশে ভাগ করা হয়েছে। জরায়ু 3 অংশে, এইটুকুর নাম ফান্ডাস। দেখেন এই যে উঁচু টুপ, টুপির মতো যেটু মাথায় বাইর করা, এটার নাম ফান্ডাস। আর এইখান থেকে এইটুকু হলো বডি, এই যে এইটা বডিটাই বড়, এইখান থেকে এই পর্যন্ত বডি, ফান্ডাস, এটা বডি। আর এই নিচের টুক হলো সার্ভিক্স, এই যে এইটুক চিকন টুক, এই যে মাজার নিচে এইটুকু হলো সার্ভিক্স। সার্ভিক্স মানে গলা। আমাদের এটাও কিন্তু একটা সার্ভিক্স, এটাও গলা, মাথা গলা, বডি, বডির সাথে গলা লাগানো না, এই যে বডি গলা। তো এটাকে কি হাড্ডি বলে, সার্ভাইক্যাল ভার্টিব্রি। এই যে এই হাড্ডিগুলো কি নাম, সার্ভাইক্যাল। এই সার্ভিক্স আর সার্ভাইক্যাল তো একই শব্দ। হ্যাঁ, এই যে সার্ভিক্সে হলো ক্যান্সার বেশি হয় এই জায়গাটায়, এই নিচের অংশ জরায়ু। কারণ বিভিন্ন পুরুষের যদি যোগাযোগ রাখে এই মহিলার সাথে, বিভিন্ন পুরুষের বিভিন্ন রকমের শুক্রের রিয়াকশনে এখানে ক্যান্সার হয়ে যায়, পতিতাদের বেশি ক্যান্সার হয়, এখানে ঘা হয়, ইনফেকশন হয়, অসুখ হয়। আর এক স্বামী নিয়ে যে জীবনযাপন করে তার শুক্রাণুর সাথে এটা অ্যাডজাস্ট করে নেয়, আর বিভিন্ন কোয়ালিটির শুক্র বিভিন্ন ধরনের রিয়াক্ট করে এখানে ক্যান্সার বানায় ফেলে। এটা হলো বিভিন্ন পুরুষের সাথে মেলামেশার পানিশমেন্ট, ক্যান্সার হয়ে যায়। সার্ভাইকেল ক্যান্সার মেয়েদের খুব বেশি হয়, ব্রেস্ট ক্যান্সার, তারপরেই সার্ভাইকেল ক্যান্সার, জরায়ুর সার্ভিক্সে ক্যান্সার হয়ে যায়। তাহলে ফান্ডাস, বডি, সার্ভিক্স 3টা অংশ আমরা জানলাম। ফান্ডাস, বডি, এই নিচের টুকু হলো সার্ভিক্স। এই যে এরকম কোমরের নিচে এইটুকু সার্ভিক্স, এখানে একটু চাপা হয়, এই জায়গায় জরায়ুটা এসে চাপা হয়, এই নিচের টুকু হলো সার্ভিক্স। জরায়ুর কাজ কি, প্রসবের আগ পর্যন্ত ভ্রূণকে আগলে রাখে। প্রসব 9 মাস 7 দিন পরে, এই যে 9 মাস আগলে রাখলো কে, জরায়ু। গর্ভফুল সৃষ্টি করে ভ্রূণের পুষ্টি, রেচন ও শ্বসন কার্য সম্পন্ন করে। গর্ভফুল, প্লাসেন্টা, নাম তো শুনছেন, প্লাসেন্টা। প্লাসেন্টা হলো গর্ভফুল, ওইটা জরায়ুর সাথে লেগে থাকে। জরায়ু রক্তবাহী নালীর থেকে এই প্লাসেন্টা বাচ্চাকে আম্বিলিক্যাল কর্ড, একটা দড়ির মতো প্রায় 2 হাতের মতো লম্বা, ওই আম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে পুষ্টি সরবরাহ করে, অক্সিজেন সরবরাহ করে, বাচ্চাকে জীবিত রাখে আম্বিলিক্যাল কর্ড দিয়ে। শুক্রাণুর আগমনকে ত্বরান্বিত করে জরায়ুর কাজ। শুক্রাণুর আগমন, শুক্রাণু একজন মেহমান, হ্যাঁ, সে যখন আসবে তখন এরা আবার এই যে জরায়ু চেপে চেপে, এর গায়ের মাংস আছে, চেপে চেপে জরায়ুটাকে আগায় নিয়ে যাবে, আগায় নিয়ে এইখানে দেখা করাই দিবে, এইখানে অথবা এইখানে ফ্যালোপিয়ান টিউবে দেখা হবে শুক্রাণুর সাথে ডিম্বাণুর। এইখানে মাংস কম না, এইটা কত চওড়া মোটা, আর এইখানে চিকন ফ্যালোপিয়ান টিউব। কোনো সময় এই ফার্টিলাইজড ওভাম অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হলো এই জায়গায়, মিলিত হয়ে এর গায়ে যে মাংসপেশি আছে তার ভিতরে ঢুকে ওখানেই বাচ্চা হওয়া শুরু হয়ে গেল। ওইখানে কি বাচ্চা টিকবে এত চিকন জায়গায়? এটাকে বলে একটোপিক প্রেগন্যান্সি, নাম শুনছেন তো? হ্যাঁ, জায়গায় বাচ্চা হওয়া, বাচ্চাটা বড় হওয়ার কথা এই জায়গায় এসে, কিন্তু এখানেই বাচ্চাটা ওই ফ্যালোপিয়ান টিউবের গায়ের ভিতরে ঢুকে গেল, যেটা ঢোকার কথা এই জায়গায় এসে। এইখানে বাচ্চাটা টিকবে না। 3 মাসের সময় এটা বাচ্চা যখন বড় হইতে থাকে এটা ফেটে যায়, ফেটে গিয়ে প্রচুর রক্তপাত হয়, এই নলটা ফেটে যায়, নলের ভিতরেই বাচ্চা হওয়া শুরু হয়ে গেছিল। এটার নাম হলো একটোপিক প্রেগন্যান্সি। একটোপিক প্রেগন্যান্সি মানে প্রেগন্যান্সি, জায়গায় তৈরি হওয়া বাচ্চা, স্টার্ট হওয়া, বাচ্চা হওয়ার কথা এই জায়গায়। একটোপিক প্রেগন্যান্সি অনেক জায়গায় হতে পারে, অনেক জায়গায়, বাইরে এখানে হতে পারে, তারপরে এই জায়গায় হতে পারে, আবার এই যে সার্ভিক্সের এই গোড়ায় এসে হতে পারে। সার্ভিক্স এইখানে গোড়ায় হইলে কি সমস্যা হবে বলেন?
যখন বাচ্চা ডেলিভারির সময় হবে, বাচ্চা মাথাটা এখানে ধাক্কা দিবে, প্রচুর রক্তপাত হবে, এই রক্ত আর থামানো যাবে না, এখানে প্লাসেন্টা তৈরি হয়ে যায় নিচের অংশে। হ্যাঁ, এখানে প্লাসেন্টা তৈরি হয়ে যায়, তখন প্রচুর রক্তপাত হবে ডেলিভারির সময়। হ্যাঁ, তখন সিজার করলে এই পেটের ভিতর দিকে কাটটা বাই করলে এই জায়গাটা আর ডিস্টার্ব হইল না, রক্ত ভাঙবে না। আলটা করে বোঝা যায় যে এই প্লাসেন্টাতে এইখানে নাকি এই জায়গায়, কোন জায়গায় প্লাসেন্টা। প্লাসেন্টা একটা চওড়া জিনিস, গোল কেকের মতো, পিঠার মতো, ওটা ছবি ওঠে। আলটা করে আমরা ওটা ধরতে পারি। তখন ডাক্তারকে বলে হয় যে এই প্লাসেন্টাটা নিচে, এটা লিখে দেওয়া হয় রিপোর্টের মধ্যে। তখন ডাক্তার আর এটা নর্মাল ডেলিভারি করাবেই না, এটাকে সিজার মাস্ট। বাদশা শাহজাহানের বউ তো এই ধরনের একটা অসুখে মারা গেল, মমতাজ মহল। বাদশা শাহজাহান বেশি ভালোবাসতো না বউকে। ডেলিভারি হইল, এই যে এখানে রক্তপাত হইলো, এখানে ডেলিভারির পরে এত রক্ত ভাঙলো আর থামেই না রক্ত। তখন তো এত ঘন ঘন হাসপাতাল, এত চিকিৎসা ছিল না। পিপিএইচ বলে এটাকে। পিপিএইচ মানে কি? পোস্ট পার্টাল হিমোরেজ। এই অসুখটার নাম কি? ওই তো এই ঘটনা হতো, রক্তপাত হয়ে মারা গেছিল। 23টে বাচ্চা হইলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে পিপিএইচ মানে পোস্ট পার্টাল হিমোরেজ। পোস্ট পার্টাল হিমোরেজ বলে এটা, অর্থাৎ ডেলিভারির পরে রক্তপাত হয়, এটাকে বলে পোস্ট পার্টাল হিমোরেজ। এবং মমতাজ মহলের এই অসুখটাই মারা গেছিল, এত রক্ত ভাঙলো, পরে আর তাকে বাঁচানো যায় নাই। ঠিক আছে, আমরা তো অনেক দূর আগাইলাম, সামনে আমরা ফ্যালোপিয়ান টিউব করব। আপনারা তো অনেকে লেটে আসলেন, আমরা তো শুরু করছি ঠিক 9টাতেই। হ্যাঁ, যত ঝড় বৃষ্টি হোক আসতে হবে, ক্লাস মিস করলে তো আপনাদেরই ক্ষতি। এক মেয়ে আর তার বাবা কার নিয়ে বের হয়েছে, এক দেশ থেকে আর এক দেশে যাচ্ছে, রাত, প্রচণ্ড ঝড় বৃষ্টি। মেয়ে বলতেছে, বাবা আমি তো আর ড্রাইভ করতে পারছি না, শীতে কাঁপতেছি, বৃষ্টি, তারপরে এত রাত, ঘুম পাচ্ছে, আমরা গাড়িটা থামাই, এই ঝড় বৃষ্টির মধ্যে আর না আগাইলাম। বাপ বললেন যে না, তুমি কন্টিনিউ করো, চালাও। আর ওনাদের চারপাশে রাস্তা দিয়ে যাচ্ছে, আর দেখে দুই পাশে গাড়ি পার্ক করা, সবাই বৃষ্টি দেখে রেস্ট নিতে গেছে। কিন্তু ওই মেয়েকে বলতেছে বাবা যে না, থামাথামি করা যাবে না, তোমাকে চালাই যেতে হবে, যতই ঝড় হোক আর বৃষ্টি হোক। জীবনে অনেক ঝড় আসবে, তোমাকে একটা প্র্যাকটিক্যাল ঝড় মোকাবেলা করতে হবে। তো মেয়ে চালাইলো, শীতে কাঁপতে কাঁপতে চালায় অনেক দূর চলে আসলো। এই ভূখণ্ডে এসে দেখে এখানে কোনো ঝড় নাই, কিন্তু পিছনে ঝড়ওয়ালারা ঝড়ের মধ্যেই পড়ে আছে। সুবেহ সাদেক হলো, সকাল হলো, দেখা গেল তারা পরিপূর্ণভাবে পৌঁছায় গেছে তার গন্তব্যে। আর পিছনে যারা ঝড় বৃষ্টি দেখে গাড়ি পার্ক করে আশ্রয় নিয়েছিল, তারা ওইখানেই পড়ে থাকলো। হ্যাঁ, আর ওরা নিজেদের গন্তব্যে পৌঁছে গেল এবং আরাম বোধ করতে লাগলো। তাহলে বাবার উৎসাহে মেয়ে এই ঝড়ের মধ্যে গাড়ি চালায় আসলো। তখন মেয়ে বললো, বাবা তোমাকে ধন্যবাদ, তুমি আমার পাশে ছিলে, আমাকে সাহস জুগিয়েছো, এবং এই ঝড়কে জয় করার ক্ষমতা আমি পেয়েছি। মনের প্রশান্তি, মনের শান্তি, মনের জেদ। কোনো কিছু অর্জন করতে হলে এরকম জেদই থাকতে হবে। এই ঝড় কোনো ব্যাপার নাকি? এই বৃষ্টি কোনো ব্যাপার? এর জন্য আমাদের পড়া শিডিউল, যেটা পরে গেলে পাওয়া যাবে না, এটা তো মিস করা ঠিক হবে না। সুতরাং ঝড় বৃষ্টিকে গায়ে মাখা যাবে না। হ্যাঁ, ঝড় বৃষ্টিকে এড়াই চলতে হবে। বইটা কার? ঠিক আছে।